তার পরের দিনে বাংলাদেশের নেভি এসে তাকে ধাক্কা মেরে ডুবিয়ে দেওয়া হয় এবং হাইলে যে ছিল তাকে বল্লম মেরে ছুরি মেরে তাকে মেরে দেওয়া হয়। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এশিয়ার সব থেকে দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দরে। তো এই বন্দরটি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর এই বন্দরে কীরকম মাছ পাওয়া যায় না পাওয়া যায় এই বন্দরের সমস্ত বিষয় আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। এবং কয়েকদিন আগেই আপনারা খবরে শুনেছেন যে একটা দুর্ঘটনার খবর, একটা ট্রলারকে বাংলাদেশ নেভি ধাক্কা দিয়ে ডুবিয়ে দিয়েছে। সেই ট্রলারটি কিন্তু এখান থেকেই ছাড়া হয়েছিল। সেই সম্বন্ধে বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই জানাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন, এইখানকার যে ট্রলারগুলো রয়েছে, ট্রলারের ওপরে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, মাছ রোদ্রে রাখা রয়েছে। এগুলোকে শুটকি মাছ বলা হয়, আপনারা অনেকেই জানেন। মাছ রোদে শুকিয়ে সেগুলোকে বিক্রি করা হয়। দেখুন, প্রত্যেকটা ট্রলারের ওপরে কিন্তু এই শুটকি মাছ রোদ্দুরে দেওয়া রয়েছে। দেখুন, মাথায় করে বরফ লোড করা হচ্ছে এই শিপগুলোতে। তার কারণ হচ্ছে এই শিপগুলো সমুদ্রে চলে যাবে মাছ ধরার জন্যে। অনেক দিন পর্যন্ত তারা সমুদ্রে মাছ ধরবে, আর সেই মাছগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য সংরক্ষিত করার জন্য এই বরফগুলো লোড করা হচ্ছে। দেখুন, সারিতে সারিতে মাছ এখানে সাজানো রয়েছে, আর এই ট্রলারের ভেতর থেকে ক্যারেটে ক্যারেটে করে মাছ তুলছে। দেখুন, এখানে কত চিংড়ি মাছ এখানে লোড করে রাখা হয়েছে। দেখুন দেখুন এই আরেক ট্রলারে এখানেও মাছ আনলোডিং করা হচ্ছে। মাছ সব ট্রলার থেকে বার করছে, সব সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসছে। সেই মাছগুলো বার করে করে তাই রপ্তানি করা হবে। দেখুন, সমুদ্র থেকে কত ধরনের মাছ পেয়েছে। এর থেকে অনেক ধরনের মাছের নামই জানি না, কত প্রকারের মাছ। শুটকি মাছগুলো দেখুন কত সুন্দর, একের পর এক লাইন করে সাজিয়ে তাই রোদ্দুরে দিচ্ছে। দেখুন কি সিস্টেমে দড়ি বেঁধে তাই ক্যারেটগুলোকে তোলা হচ্ছে ওপরে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই ট্রলারগুলো তো অনেক দিনের জন্য চলে যাবে সমুদ্রে মাছ ধরার জন্যে, সেহেতু ট্রলারগুলো চলার জন্য যে ডিজেলের দরকার হয় সেগুলোকে এইভাবে ড্রাম থেকে এই মেশিনের মাধ্যমে দেখুন পুরো সোজা ট্রলারের ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে ডিজেল। দেখুন কি সিস্টেমে এই যে ব্যারেল ব্যারেল ডিজেল সব এই ট্রলারের ইঞ্জিনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লোড করার জন্য। দেখুন দেখুন এই দাদা এই ব্যারেলের ভেতরে পাইপ দিয়ে এই তেলগুলোকে তাই ট্রলারের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। দেখুন এই ব্যারেলটা শেষ। একটা ব্যারেলে কতটা তেল থাকে? 200 লিটার। 200 লিটার। আর এই এত মানে কত লিটার একটা ট্রলারে লোড হয়? 2000-3000 লিটার। এক একটা ট্রলার কত দিনের জন্য চলে যায় মাছ ধরতে? 14 দিন 13 দিন। 13 দিনেই 200 লিটার তেল শেষ? হ্যাঁ, সব শেষ হয়ে যায়। ওরা চালিয়ে ফিটিং করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেছো 200-300 লিটার তেল নাকি শেষ। 14-15 দিন মাছ ধরতে যাবে, এত এত তেল তাই ট্রলারের জন্য দরকার হয়। দেখুন এখানে মাছের পাহাড়, মাছ পাহাড় দিয়ে রেখেছে। এখানটায় দেখুন এই মৎস্য চাষিরা যে জাল দিয়ে মাছ ধরবে সেই জাল এখানে
সারাই করার কাজ চলছে। এখানে লরিগুলো একবার দেখেন, কত লরি, মানে সকালে আরও ছিল, এখন কিন্তু সব মাছ লোড করে খালি হয়ে গেছে। এখানে দেখো কতগুলো লরি, এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কতগুলো, এপাশ দিয়ে কতগুলো লরি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এখনও প্রচুর লরি আছে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এগুলো সব লোডিং হবে, তারপরে এখান থেকে চলে যাবে রপ্তানি হয়ে। দেখুন কত লরি দাঁড়িয়ে রয়েছে। দেখুন আরেকটা জিনিস, ভ্যান ভরে ভরে বরফ নিয়ে এসছে লোড করার জন্য। দেখুন এই ভ্যানে পুরোটা বরফ ভরা, আর এই ভ্যানেও পুরো বরফ। এই বরফগুলো সব ট্রলারে লোড করা হবে। এই বরফগুলো কি মাছ সংরক্ষিত করার জন্যে? এই বরফগুলো নিয়ে গিয়ে ওরা মাছ ধরবে, মাছের মধ্যে যে বরফ করতে হবে। হ্যাঁ, এটা তো অনেক দিন ধরেই ট্রলার চলে যাবে, মানে মাছ ধরার জন্য, মাছগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য বরফ সংগ্রহ। এই বরফগুলো নিয়ে যাচ্ছে ওরা স্টোরের মধ্যে বরফ রেখে, আবার মাছ তুলে জালে যে মাছ। আচ্ছা, বরফ এতদিন থাকবে? বরফ গলে যাবে না? না না, বরফ 10 দিন 12 দিন 10-12 দিন থেকে যাবে এই বরফ। বাহ, দেখুন কত বরফ তাই লোডিং করা হচ্ছে। একটা ট্রলারে মানে কতগুলো বরফ মানে যায়, মানে এরকম পিস 100 পিস। 100 পিস, এইরকম পিস এক একটা করে 100 পিস। দেখুন ট্রলারে কত জায়গা তাহলে স্টোর, নিচে ভাবুন 100 পিস বরফ ভিতরে চলে যাবে। কিছুদিন আগেই একটা দুর্ঘটনার খবর আপনারা অনেকেই দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, যে ইন্ডিয়ার একটা ট্রলারকে বাংলাদেশের নেভিরা ধাক্কা মেরে ডুবিয়ে দিয়েছে এবং সেখানের একজন মানুষকে শুল মেরে ফেলেছে এবং সেখানের কিছু মানুষকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর কিছু মানুষ এখানে ফিরে এসছে। তো এটি একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা। আর আমি বলবো সেই ট্রলারটা এখান থেকে কিন্তু ছাড়া হয়েছিল। এই যে বন্দরটা দেখতে পাচ্ছেন, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর, এই বন্দর থেকে কিন্তু সেই ট্রলারটা ছাড়া হয়েছিল। তো এখানেই একটা কাকু রয়েছে, তার কাছ থেকে এই বিষয়বস্তু সম্বন্ধে সব কিছু সংক্ষেপে শুনে নেব। পারমিতা এবি পারমিতা নামে একটি ট্রলির এখান থেকে ট্রলার এখান থেকে ছেড়ে যাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে। 17 ভারতীয় যারা 16 জন মৎস্যজীবী ছিল, তাতে প্রত্যেকের সংসার আছে, সেই সংসার পরিচালনার জন্য মাছ ধরতে যায়। সেখানে যেদিন গেছে তার পরের দিনে বাংলাদেশের নেভি এসে তাকে ধাক্কা মেরে ডুবিয়ে দেওয়া হয় এবং হাইলে যে ছিল তাকে বল্লম মেরে ছুরি মেরে তাকে মেরে দেওয়া হয়। আচ্ছা, বাংলাদেশের এই ট্রলারগুলো তো সব এই জায়গা থেকে যায়, যে খিদিরপুর, দেওয়া, হলদিয়া, পণ্যবাহী যে ট্রলারগুলো বাংলাদেশের, তাই তো? হ্যাঁ, সব এখান থেকে যায়। এবার সেটা আপনাদের এই জায়গাটাই হয়েছিল? এই জায়গাটাই হয়েছিল। আচ্ছা, ওই আচ্ছা, এই যে মানে একটা ঘটনা হয়েছে তার জন্য মানে সেটা কি এই ঘাট থেকেই তোলা? এই ঘাট থেকে। আর যাদের সাথে ঘটনাটা হয়েছে তাদের বাড়ি কি এখানকার? তারা স্থানীয় নাকি? প্রত্যেকেই কাকদ্বীপের বাসিন্দা। কাকদ্বীপের বাসিন্দা ছিল তারা। তাই বাংলাদেশের ট্রলারটাকে তারপর কি করা হলো? না, বাংলাদেশের ট্রলার কি, তারা তো নেভি, তাদের মানে তারা তো আমাদের থেকে অনেক বৃহত্তম। মানে আমরা বাংলাদেশের এখানকার ট্রলারটা তো ছোট, তারা তো বড়, তাদের সঙ্গে পেরে ওঠা, তাদের কাছে অস্ত্র আছে, তারা মেরে দিয়ে চলে গেছে। এমনকি তারা যে মেরে দেওয়ার পরে যে মানুষগুলো যে পড়ে গেছে, ট্রলারটা যে ডুবিয়ে দিয়েছে, তার জন্য তারা পিছু দিকে একবারও তাকায়নি। আপনারা কি মানে সেই জাহাজকে ট্রেস করতে পারেননি? তার নাম কি ছিল জানতে? না, ওরা তখন তো ওদেরকে আরে আপনাকে ফেলে দেওয়ার পরে আপনি আর কি দেখতে পাবেন, তখন তো সে চলে গেছে না। আচ্ছা, এমনি কজন ফিরে এসেছিল প্রাণ হাতে নিয়ে? 11 জন জীবিত অবস্থায় ফিরে এসছে, একজনকে লাশ পাওয়া গেছে, 4 জন এখনো নিখোঁজ। 4 জনকে এখনো পাওয়া যায়নি। এখনো পাওয়া যায়নি। কি মর্মান্তিক একটা দুর্ঘটনা শেষ। মানে আর বাকি ওদের ফ্যামিলিতে আর বাকি যারা আছে তারাও মরে যাওয়ার মতো। এটা তো একটা ইন্টারন্যাশনাল ব্যাপার। তার জন্য কি সরকার কখনো সেই পরিবার সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, মিছিল করা হয়েছে, তাদের কাছে প্রতিবাদ করা হয়েছে, কিন্তু তার বিনিময়ে কি হচ্ছে, কত হচ্ছে, এখনো সেটা বলতে পারবো। তো এখানে এসে একটা জিনিস জানতে পারলাম, এই ট্রলারে যারা কাজ করে আর এখানে যারা কাজ করে তাদের জীবন কিন্তু খুব একটা সহজ সরল নয়, তাদের জীবন কিন্তু খুবই কষ্টের। তারা এই যে মাছ ধরে নিয়ে এসছে, আসার পরে এখানে লোডিং আনলোডিং করবে, তারপরে 15 দিন কিংবা 12 দিনের জন্য আবার তারা কিন্তু সমুদ্রে চলে যাবে ঘর বাড়ি সংসার ছেড়ে। আর এখানে যারা কাজ করছে তারা কিন্তু খুবই গরিব, তারা পড়াশোনা জানে না অনেকে, তাদের খাওয়া দাওয়ার কিছু নেই, এই হচ্ছে জীবিকা তাদের কাছে সব কিছু, এটাই তাদের পেটের ভাত জোগায়। আর তারপরে তো ঝড় তুফান বৃষ্টি কত কিছুই লেগে থাকে এদের, কত মানুষের প্রাণ যায়, তারপরেও তারা কি করবে, এই কাজই তাদের করতে হচ্ছে। দেখুন এখানে কত মানুষ কাজ করছে।
দেখুন এই যে বন্দরটা আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু এশিয়ার মধ্যে সবথেকে বড় দ্বিতীয়তম মৎস্য বন্দর এবং এটাকে ইলিশের বন্দরও বলা হয়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ উৎপন্ন হয়। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে ইলিশ উৎপন্ন হয়, আর বাংলাদেশিরা বলে যে আমাদের এখানে নাকি ইলিশ পাওয়া যায় না। এটা একদমই ভুল কথা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ উৎপন্ন হয় এবং এখান থেকেই আমদানি রপ্তানি করা হয়। বড় বড় ইলিশও কিন্তু এখানে পাওয়া যায়। এটাকে ইলিশ বন্দরও কিন্তু বলা হয়। দেখুন কত বড় এই মৎস্য বন্দর। আর এই যে শুটকি মাছগুলো আমি তখন দেখালাম, এই শুটকি মাছগুলোকে কিন্তু এই যারা মাছ ধরতে যায় তারাই কিন্তু মাছ ধরে নিয়ে আসে। ধরে নিয়ে এসে তাদের 10-12 দিনের একটা জার্নি থাকে, সেই জার্নিতেই তারা কিন্তু ওই মাছটা শুকিয়ে নেয়, ওপরেই শুকিয়ে নিয়ে তারা কিছু খায় এবং কিছু বিক্রি করে দেয়। দেখুন কত পরিমাণে প্রত্যেকটা ট্রলারের ওপরে শুটকি মাছ রয়েছে, প্রচুর পরিমাণে। দেখুন ট্রলার থেকে যে এক্সট্রা জল সেগুলোকে বার করে দিচ্ছে, দেখুন কিভাবে। দেখুন এখানে কত রকমের মাছ তারা সমুদ্র থেকে ধরে নিয়ে এসছে। ভোলা মাছ রয়েছে, তারপরে পাবদা মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, প্রচুর রকমের মাছ কিন্তু তারা সমুদ্র থেকে ধরে নিয়ে এসছে। কিছু কিছু মাছ আছে যার নাম এখনও আমি জানি না। এই যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাছের নাম আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে জানান যে এটা কি মাছ। কি সুন্দর কালারের চিংড়ি। এই রকম চিংড়ি কিন্তু সচরাচর দেখা যায় না। এই চিংড়িটার নাম কি দাদা? এই চিংড়িটার নাম কি? এইটা কি? ক্যাট চিংড়ি। দেখুন আপনারা যারা জেনে থাকেন তারা কমেন্ট করুন, আর যারা জানতেন না তারাও অবশ্যই কমেন্ট করুন। দেখুন এই চিংড়িটার নাম হচ্ছে ক্যাট চিংড়ি। কত সুন্দর চিংড়িটার কালার। দেখুন এই ট্রলারগুলোতে যে মাছ ধরতে যায় তার কত সরঞ্জাম একটা ট্রলারের মধ্যে রয়েছে। দেখুন এখানে কত জাল রয়েছে, জাল মানে মাছ ধরার অনেক সরঞ্জাম, কত কিছু রয়েছে একটা ট্রলারের মধ্যে। এই যে মৎস্য বন্দরটা আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর। আর এই মৎস্য বন্দরটায় যদি আপনারা আসতে চান, আপনারা কিভাবে আসবেন? এটা হচ্ছে নামখানা স্টেশনের একদম পাশেই কিন্তু অবস্থিত এই মৎস্য বন্দর। আর নামখানা স্টেশন আসবেন শিয়ালদা থেকে সাউথ সেকশনের যে কোনো ট্রেন ধরে নামখানা স্টেশনে নামতে হবে। নামখানা স্টেশন থেকে টোটোয় করে 10 টাকা মাত্র আপনারা এই বন্দরে চলে আসতে পারবেন। আর এখানে আপনারা ঘুরতে এসে আপনাদের ইচ্ছামতো মনের মতন মাছ এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন আপনারা। আর এই বন্দরের পাশেই কিন্তু রয়েছে যে হাতানিয়া দুয়ানিয়া নদীর যে ব্রিজটা রয়েছে, এই দেখুন ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রিজের পাশেই একটা নৌ বন্দর আছে। দেখুন এই যে ফেরিঘাট, এই ফেরিঘাটের পাশেই অবস্থিত এই এশিয়ার বৃহত্তম দ্বিতীয় মৎস্য বন্দর। এই যে দেখুন এই যে একটা ট্রলার রয়েছে, নাম হচ্ছে মহাদেব। এই ট্রলারে কত পরিমাণে মাছ এখানে তারা লোড করে নিয়ে এসছে। দেখুন দেখুন কত পরিমাণে মাছ এখানে সমুদ্র থেকে তারা ধরে নিয়ে এসছে। দেখুন কত ধরনের মাছ এখানে রয়েছে, সব রোদ্দুরে প্রায় শুকিয়ে যাওয়ার মতন। দেখুন কত কত মাছ। এই যে মাছগুলো দেখলেন, না আমি গিয়ে ঘুরে এসেছি। এই যে মাছগুলো দেখলেন, এগুলো হচ্ছে সব কোকিলা মাছ। আর এই মাছগুলো দিয়ে খাবার তৈরি হবে। এই মাছগুলো ফ্যাক্টরিতে চলে যাবে, গিয়ে সেগুলোকে পেশায় হয়ে পাউডার হিসাবে তৈরি হয়ে বিভিন্ন প্রাণীর খাবার তাই তৈরি হবে এইগুলো দিয়ে। এই একটা ট্রলার সবে মাত্র এখানে আসলো মাছ নিয়ে। ট্রলারের নাম হচ্ছে মা গঙ্গা। আর সেই ট্রলারে মাছ নিয়ে এসছে, মাছের নাম হচ্ছে চাকলে মাছ। দেখুন এক একটা মাছ কত বড় বড়, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত বড় বড় মাছ, প্রায় 8-10 কিলো এক একটা করে ওজন হবে, এত বড় বড় মাছ।
মাছ আমি নিজে দেখেছি। তো এই মৎস্য বন্দরটা সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এই মৎস্য বন্দরের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। তো দেখা হবে আপনাদের সাথে পরের এইরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।